সো এই মুহূর্তে কিন্তু প্রত্যেকটা ইস্ট বেঙ্গল সাপোর্টারের কিন্তু মনে একটাই প্রশ্ন জাগছে, কি কালকের ম্যাচে কি আদেও নাওরেম মাহেশ সিং, মোহাম্মদ রাকিব আর সাউল ক্রেসপোর মতো প্লেয়ার কি অ্যাভেলেবেল থাকবে? যদি এরা অ্যাভেলেবেল না থাকে তাহলে স্টার্টিং ইলেভেনে তাহলে কালকে কারা স্টার্ট করতে চলেছে? অস্কার বুজো তাহলে তার গেম প্ল্যানটা কিভাবে সাজাবে, ফার্স্ট ইলেভেন কিভাবে চয়েস করবে, কোন কোন প্লেয়ারকে নিয়ে চয়েস করবে, গেম প্ল্যান কি হতে চলেছে, গেমের অ্যাপ্রোচ কি হতে চলেছে, প্রবাবল লাইন আপ কি হতে চলেছে, সব বিষয় নিয়ে কিন্তু কথা বলবো। ভিডিওটা শুরু থেকে শেষ অবধি কিন্তু দেখতে হবে। সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু ফুটবল ম্যাট্রিক্স। তোমাদের সবাইকে স্বাগত প্রি ম্যাচ টকের এই এপিসোডে। সো আমি কিন্তু এরকম ইন্ডিয়ান ফুটবলের বিভিন্ন রকম আপডেটস, এরকম টিম রিভিউ, স্ট্যাটস রিভিউ, প্লেয়ার রিভিউ, এরকম বিভিন্ন রকম অ্যানালিটিক্যাল এবং টেকনিক্যাল ডিসকাশন ওয়ালা কিন্তু ভিডিও আমি বানাই। তোমরা যদি এরকম টাইপের কন্টেন্ট পছন্দ করে থাকো তাহলে কিন্তু চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটুখানি লাইক করে দিও। লাইক করলে কি আমি একটু মোটিভেট হই তোমাদের জন্য আরো ভালো ভালো কন্টেন্ট রেগুলার নিয়ে আসার জন্য। তো চলো ভিডিওটা শুরু করি। তো কালকে হচ্ছে 16 তারিখ, কালকে কিন্তু ইস্ট বেঙ্গল তাদের আইএসএল জার্নি কিন্তু শুরু করতে চলেছে এগেইনস্ট নর্থ ইস্ট ইউনাইটেড, সন্ধ্যে 7:30 থেকে যুবভারতী থেকে লাইভ। এই বছরের ইস্ট বেঙ্গলের যা টিম, ইস্ট বেঙ্গল সাপোর্টারদের কিন্তু অন্যরকম কিন্তু উচ্ছ্বাস, অন্যরকম কিন্তু আশা এই টিমটার প্রতি কিন্তু রয়েছে। কিন্তু অলরেডি এই টিমটা কিন্তু সুপার কাপ ফাইনাল হেরে গেছে, সমর্থকদের কিন্তু অলরেডি একটা কিন্তু ধাক্কা লেগে গেছে। তো প্রত্যেকটা ইস্ট বেঙ্গল সমর্থকদের একটাই আশা, একটাই ভরসা যে ইস্ট বেঙ্গল যে রকম টিম এবার বিল্ড আপ করেছে, আইএসএল এ কিন্তু অনেক ভালো কিছু করার কিন্তু ক্ষমতা রাখে আর করাটা উচিত। সো কালকের থেকে কিন্তু তাদের জার্নিটা কিন্তু স্টার্ট হচ্ছে, কিন্তু জার্নিটা কিন্তু অতটাও সোজা হবে না, কারণ জানি অলরেডি কিন্তু ইস্ট বেঙ্গল তাদের ফুল ফ্লেজেড ফার্স্ট টিম 11 কিন্তু এই মুহূর্তে পাচ্ছে না। হয়তো এই মাসে কিন্তু তার পুরো টিম কিন্তু অ্যাভেলেবেল হবে না, মানে টপ 11 আমরা দেখে আসতে প্রস্তুত, তারা কিন্তু কেউ না কেউ অ্যাভেলেবেল কিন্তু এই মাসে থাকবে না। সো সেইভাবেই কিন্তু স্টার্ট করতে হবে। কেভিন সিভিলে যেরকম ইন্ডিয়ার বাইরে আছে, এখনো পর্যন্ত ইন্ডিয়া এখনো রিটার্ন করেনি, মোস্ট প্রবাবলি ও কালকের ম্যাচ প্লাস স্যাটারডের ম্যাচ বা ফেব্রুয়ারির লাস্ট উইকের যে ম্যাচটা রয়েছে, এই 3টে ম্যাচ হয়তো ও অ্যাভেলেবেল না থাকতে পারে। এবার যত তাড়াতাড়ি ও চলে আসতে পারে তত তো ভালো, কিন্তু কালকের ম্যাচে কিন্তু অ্যাভেলেবেল নেই, আর শনিবারের ম্যাচেও কিন্তু অ্যাভেলেবেল থাকবে না, এটুকু কিন্তু শিওর। সো নর্থ ইস্টের এগেনস্টে কিন্তু টোটাল 8টা ম্যাচ খেলা হয়েছে ইস্ট বেঙ্গলের। ইস্ট বেঙ্গল কিন্তু সেখানে জিতেছে মাত্র 2টো ম্যাচ, নর্থ ইস্ট সেখানে 4টে ম্যাচ জিতেছে, 2টো ম্যাচ কিন্তু ড্র হয়েছে। ইনজুরি আপডেটস দিয়ে দিই, সেটা হচ্ছে আমরা তো জানি যে নাওরেম মাহেশের কিন্তু একটা ইনজুরি কিন্তু হয়েছিল জানুয়ারির লাস্টের দিকে। তখন কিন্তু মোস্ট প্রবাবলি বলা হয়েছিল যে এমআরআই এর রিপোর্ট পড়ার পর কিন্তু ডিসাইড করা হবে যে নাওরেম কদিনের জন্য মাঠের বাইরে। তখন কিন্তু বলা হয়েছিল যে বেশ 2 সপ্তাহ কিন্তু নাওরেম কিন্তু মাঠের বাইরে থাকতে পারে। এবার 2 সপ্তাহ অলরেডি ক্রস, এখনো পর্যন্ত কিন্তু নাওরেম মাহেশকে নিয়ে কোনো রকম আপডেট নেই। আদেও নাওরেম মাহেশ কালকে খেলবে কিনা বা কালকে অ্যাভেলেবেল আছে কিনা এখনো পর্যন্ত কিন্তু জানা নেই। দ্বিতীয়ত হচ্ছে মোহাম্মদ রাকিবের কিন্তু মাথা ফেটে গেছিল মোহামেডানের এগেনস্টে প্র্যাকটিস ম্যাচে। ফিফার যে রুলটা রয়েছে যে একটা প্লেয়ারের যদি মাথায় কোনো রকম ভাবে চোট লাগে, সেই প্লেয়ার কিন্তু যতদিন না পর্যন্ত ফুললি ফিট হচ্ছে ততদিন কিন্তু মাঠে সে নামতে পারবে না। আদৌ মোহাম্মদ রাকিব ফুললি ফিট নাকি সেটাও কিন্তু এই মুহূর্তে ধোঁয়াশা, বা হয়তো কালকে সকালবেলায় কিন্তু জানা যাবে। আমি যেহেতু এই রাত্রিবেলা ভিডিও বানাচ্ছি, এখন রাত 8টা বাজে, এখনো পর্যন্ত কিন্তু আমার কাছে কোনো খবর নেই। তৃতীয়ত হচ্ছে সাউল ক্রেসপো আজকে কিন্তু প্রেস কনফারেন্সে অস্কার বুজন কিন্তু জানিয়েছে যে এই মুহূর্তে তার স্টমাকে কিছু পেইন হচ্ছে বা এই মুহূর্তে কিন্তু মানে আনকমফোর্টেবল ফিল করছে। কালকের ম্যাচে অ্যাভেলেবেল থাকবে কিনা উই জাস্ট ডোন্ট নো। যদি কালকের ম্যাচে অ্যাভেলেবেল থাকে তাহলে কিন্তু ম্যাচের আগে কিন্তু আমরা জানতে পেরে যাব। আর অস্কার বুজো হোপফুল যে কিন্তু কালকের ম্যাচ সাউল ক্রেসপো খেলবে, নাও খেলতে পারে, এটা মানে 50-50 চান্স হিসেবে ধরা যায়। আর কেভিন সিভিলে তো অলরেডি ইন্ডিয়ার বাইরে রয়েছে, তো সে তো অ্যাভেলেবেল নেই। এবার কথা বলবো যে কালকের ম্যাচের প্লেইং 11 কি হতে চলেছে, অস্কার বুজো কাদের নিয়ে কিন্তু কালকের মাঠে শুরু করতে চলেছে কালকের ম্যাচ। তো তার আগে বলি যে এতক্ষণ যদি ভিডিওটা দেখে থাকো প্লিজ ভিডিওটা একটুখানি লাইক করে দাও। লাইক করলে আমি একটু মোটিভেট হই তোমাদের জন্য এরকম ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসার জন্য। তো একটুখানি লাইক করে দাও। চ্যানেলে যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইবটা করোনি তাহলে প্লিজ চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করো আর বেল নোটিফিকেশনটা কিন্তু অন করে দিও। তাহলে চলো এবার কিন্তু প্লেইং 11টা ডিসকাস করে নি। সেটা হচ্ছে আমরা জানি যে কেভিন সিভিলে যখন বাইরে তখন কিন্তু অটোমেটিক্যালি লালচুন নুঙ্গা কিন্তু টিমের মধ্যে ইনক্লুড হয়ে যাবে। তাহলে গোলকিপার সেকশনে আমাদের প্রভসুখান সিং গিল তো অবশ্যই থাকবে, গিলের পরিবর্তন হিসাবে এই মুহূর্তে কেউ নেই। তো এবার বিষয়টা হচ্ছে সেন্টার ব্যাক কে হবে, আনোয়ার আলী, লালচুন নুঙ্গা এই পেয়ার। মোহাম্মদ রাকিব যদি কালকে ফিট না থাকে তাহলে কি মার্টেন রায়নাকে কালকে আমরা দেখতে পারি? তো বিভিন্ন রকম ইকুয়েশন কিন্তু
আপাতত চলছে, মোহাম্মদ রাকিবকে নিয়ে যখন কোনো রকম আভাস পাওয়া যায়নি, তাহলে কিন্তু আমরা আপাতত ধরে নিচ্ছি যে লালচুনডুঙ্গা কিন্তু কালকে ম্যাচে কিন্তু নামছে। সো আনোয়ার আলী, লালচুনডুঙ্গা এই দুটো কিন্তু পেয়ার হবে, প্লাস মোহাম্মদ রাকিব কিন্তু রাইট ব্যাকে থাকবে, বাদিকে কিন্তু জয় গুপ্তা। এইভাবে কিন্তু আমরা ধরে চলছি। এবার লাস্ট কি হবে না হবে সেটা কালকে কিন্তু ম্যাচের আগে দেখা যাবে। আর একটা জিনিস তোমাদের একটু বলে রাখি, সেটা কিন্তু কালকে কিন্তু আমি লাইভ আসতে চলেছি। তো যারা যারা লাইভ স্ট্রিমটা অ্যাটেন্ড করতে চাও তারা কিন্তু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। কালকে মোটামুটি আমি সকালবেলাই পোস্ট করে দেবো আপকামিং এ, তোমরা দেখতে পেয়ে যাবে স্ট্রিমটা। আমি কিন্তু কালকে ডট 7:30 একটু আগে, 15 মিনিট আগে কিন্তু আমি লাইভ চলে আসবো। তো প্লিজ একটুখানি লাইভটা কিন্তু কালকে অ্যাটেন্ড করে একসাথে খেলা দেখবো, একসাথে বিভিন্ন রকম কথা বলবো, আমারও ভালো লাগবে, তোমাদেরও ভালো লাগবে, ম্যাচ দেখতে দেখতে অনেক কথা হবে, ডিসকাশন হবে। তো লাইভ স্ট্রিমটা কিন্তু অ্যাটেন্ড করো। তারপরে হচ্ছে তুমি মাঝ মাঠের দিকে তাকাই, মাঝ মাঠে কিন্তু কালকে যদি সাউল ক্রেসপো অ্যাভেলেবেল না থাকে বা একটা বিদেশে যদি কমও থাকে, সেই ক্ষেত্রে কিন্তু অটোমেটিক্যালি কিন্তু মৃগুয়েল ফিগুয়েরা কিন্তু অ্যাটাকিং মিডফিল্ড অপশনে কিন্তু চলে আসবে। বাসিম রাশিদ বা আমাদের মোহাম্মদ রাশিদ কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ড জোনে কিন্তু খেলবে। সাউল ক্রেসপো কালকে যদি অ্যাভেলেবেল থাকে তাহলে তো সাউল ক্রেসপো কিন্তু টিমের মধ্যে ইনক্লুড হবে, প্লাস অ্যাটাকিং মিডফিল্ড অপশনে কিন্তু মিগুয়েল ফিগুয়েরাকে কিন্তু কালকে আমরা দেখতে পাবো, যদি এরকম হয়। আর যদি সাউল ক্রেসপো কালকে অ্যাভেলেবেল না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু মিগুয়েল অ্যাটাকিং মিডফিল্ড, সেই ক্ষেত্রে কিন্তু সেন্ট্রাল মিডফিল্ডে কিন্তু কালকে মহেশ নাওরেম সিং স্টার্ট করতে পারে। মহেশও যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে কিন্তু হয়তো সৌভিক চক্রবর্তী বা জিকসান সিংকে কিন্তু আমরা দেখতে পারি। মোস্ট প্রবাবলি নাওরেম কালকে অ্যাভেলেবেল থাকতে পারে। এখনো পর্যন্ত যখন কোনো রকম ইনজুরি আপডেট মহেশের নেই, তো আমরা ধরে চলছি এটাই যে মহেশ কিন্তু কালকের ম্যাচে কিন্তু থাকবে। সো মহেশ যদি থাকে তাহলে সেন্ট্রাল মিডিয়ার অপশনে কিন্তু কালকে অস্কার বুজন ইউজ করতে পারে, যেহেতু সাউল ক্রেসপো যদি অ্যাভেলেবেল না থাকে। তো সাউল ক্রেসপো যদি অ্যাভেলেবেল থাকে তাহলে কিন্তু মৃগুয়েল ফিগুয়েরা যেরকম অ্যাটাকিং মিডের অপশনে খেলে সেরকম অ্যাটাকিং মিডের অপশনে খেলবে, সাউল ক্রেসপো সেন্টার মিড অপশনে খেলবে, মাঝে মাঝে নিচে গিয়ে মোহাম্মদ রাশিদের সাথে কিন্তু ডিফেন্সিভ ব্লকারের জোনেও কাজ করবে, প্লাস অ্যাটাকে উঠে গিয়ে কিন্তু মৃগুয়েলকেও কিন্তু সাহায্য করতে পারে। পুরো মাঝমাঠের কন্ট্রোলের দায়িত্ব কিন্তু সাউল ক্রেসপোর উপরে থাকবে। যদি তিনটে বিদেশি মাঝমাঠে অ্যাভেলেবেল থাকে, সাউল ক্রেসপো, মোহাম্মদ রাশিদ আর হচ্ছে মৃগুয়েল ফিগুয়েরা, তাহলে কিন্তু বাঁ দিক দিয়ে বিপিন কিন্তু অ্যাভেলেবেল থাকে, ডান দিক থেকে কিন্তু ইউজ হতে পারে জেরি বা নাওরেম মহেশ সিং। নাওরেম যদি কালকে ফুললি ফিট না থাকে তাহলে কিন্তু কোচ বেকার রিস্ক নেবে না, তাহলে কিন্তু জেরিকেই কালকে কিন্তু স্টার্টিং 11-এ কিন্তু নামিয়ে দেবে। বা যদি এরকমও হয় যে এডমন্ড আটলেটিকাকে কিন্তু কালকে স্টার্টিং 11 থেকে ইউজ করতে পারে। আমার যতদূর মনে হচ্ছে নাওরেম যদি ফুললি ফিট না হয় তাহলে কিন্তু জেরিকেই কিন্তু কালকে কিন্তু স্টার্টিং 11-এ স্টার্ট করাবে। আর আমাদের সেন্টার ফরওয়ার্ড নান আদার দেন ইউসুফ এসেজারি, সে কিন্তু স্টার্ট করবে, বা ডেভিডকেও কিন্তু কালকে স্টার্টিং 11-এ কিন্তু রাখতে পারে যদি ফুললি ফিট না হয়। কারণ এই টিমটার মধ্যে যেহেতু অনেকদিন ধরে প্র্যাকটিস করছে, কিছু ইনজুরি কনসার্ন কিন্তু এই টিমটার মধ্যে রয়েছে। পুরো টিমটাই কিন্তু ফিট রয়েছে, আশা করি কিন্তু মোটামুটি সবাই অ্যাভেলেবেল থাকবে, শুধু যাদের একটু ইনজুরি কনসার্ন রয়েছে তাদের বাদে। তো হোপফুলি কিন্তু ইউসুফ এসেজারি কিন্তু কালকে ডেবিউ করতে চলেছে আইএসএল আর ইস্ট বেঙ্গলের জার্সিতে প্রথমবার। তো দেখা যাক কালকে কি হয়। এবার নেক্সট আর লাস্ট যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা কিন্তু কালকে হচ্ছে গেম প্লে, বা কালকে গেমে অ্যাপ্রোচ কি থাকা উচিত এগেইনস্ট নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। আমরা যেরকম লাস্ট কটা ম্যাচ, আমরা এই সিজনে যে লাস্ট কটা ম্যাচ দেখে এসছি ইস্ট বেঙ্গলের, সেটা ডুরান কাপ থেকে শুরু করে আপ টু লাস্ট সুপার কাপ অবধি, সেখানে কিন্তু আমরা একটা জিনিস কিন্তু কমনলি দেখতে পেয়েছি, এক্সপেক্ট ডায়মন্ড হারবার ম্যাচ বা ডেম্পো এফসির ম্যাচ, এই দুটো ম্যাচ বাদে কিন্তু মোটামুটি প্রত্যেকটা ম্যাচে কিন্তু আমরা একটাই জিনিস লক্ষ্য করেছি, সেটা হচ্ছে ম্যাচের শুরু থেকে ইন্টেন্টটা নিজেদের কাছে রাখা, বল পজিশন নিজেদের কাছে রাখা, ইন্টেন্ট নিজেদের কাছে রেখে যতটা পারা যায় হাই প্রেস করা, বা একদম কিল দ্য গেম, একদম শুরু থেকেই একদম ম্যাচের লিড নিয়ে নাও, একটা কি দুটো এরকম গোল করে ম্যাচের লিড নিয়ে নাও। দেন অস্কার বুজো যেরকম তার কাউন্টার বেসিস ফুটবল খেলতে পছন্দ করে, সেরকম কিন্তু আস্তে আস্তে টিম ব্যাক করে। তো এই জিনিসটা কিন্তু আমরা এই সিজনে কিন্তু লক্ষ্য করেছি। বা সেটাও বলা যায় যে তার একদম প্রপার স্টার্টিং 11 সে পেয়েছে বলে সে কিন্তু এরকম ভাবে খেলাতে পেরেছে। কালকের ম্যাচে যদি সেরকম প্লেয়ার অ্যাভেলেবেল নাই থাকে, তাহলে কি আদেও অস্কার বুজো এরকম মাইন্ডসেট নিয়ে খেলতে চাইবে? যদি সেটাই হয়, যদি অস্কার বুজনের কি প্লেয়ার অ্যাভেলেবেল না থাকে কালকে, তাহলে কিন্তু আমার মতে শুরু থেকে কিন্তু কাউন্টার বেস ফুটবল কিন্তু অস্কার বুজো গ্রহণ করতে পারে। একদম ফুললি কিন্তু সেই প্রেসিং ফুটবলটা কিন্তু আমরা দেখতে নাও পারি। এবার দেখা যাক, যদি নাওরেম মহেশ সিং, আমাদের মৃগুয়েল ফিগুয়েরা, সাউল ক্রেসপো এরা যদি অ্যাভেলেবেল থাকে কালকের ম্যাচে, তাহলে কিন্তু মানে মাঝমাঠ যদি কম্প্যাক্ট
থাকে আমাদের মাঝমাঠে যদি প্রত্যেকটা প্লেয়ার অ্যাভেলেবেল থাকে তাহলে কিন্তু নো ডাউট অস্কার বুজো কিন্তু ফুললি তোমার হচ্ছে প্রেসিং গেম কিন্তু কালকের ম্যাচে খেলবে। আর যদি নর্থ ইস্টের কথা বলা যায় তাহলে কিন্তু নর্থ ইস্টের কিন্তু দুটো উইঙ্গার, এক হচ্ছে পার্থিব গগৈ আর এক হচ্ছে জিতিন এমএস, প্লাস তাদের হচ্ছে দুটো সাইড ব্যাক কাম উইং ব্যাক, তারা কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু সাইড ব্যাক কিন্তু রয়েছে, সেখানে রিডিম তালাঙের মতন প্লেয়ার রয়েছে। এটা কিন্তু অনেক বড় কিন্তু কালকে পরীক্ষা হবে। যদি রাইট ব্যাক অপশনে লালচুন নুঙ্গা থাকে তাহলে লালচুন নুঙ্গার সামনাসামনি করতে হবে পার্থিব গগৈয়ের, আর বাদিক থেকে কিন্তু তাদের জিতিন এমএস উঠে আসবে। জিতিন এমএস কে আটকানোর দায়িত্ব কিন্তু কালকে জয় গুপ্তার থাকবে। মাঝখানের জায়গাটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, আমাদের কিন্তু বিশ্বাস রয়েছে যে মোহাম্মদ রাশিদ যতক্ষণ পর্যন্ত ডিফেন্সিভ জোনটায় কিন্তু রয়েছে ততক্ষণ কিন্তু অতটা ইজি হবে না মাঝমাঠ থেকে কিন্তু গেমটা কন্ট্রোল করা নর্থ ইস্ট ইউনাইটেডের। সাউল ক্রেসপো আর মোহাম্মদ রাশিদ যদি থেকে যায় তাহলে কিন্তু মাঝমাঠ কিন্তু ইস্ট বেঙ্গলের দখলেই কিন্তু থাকবে, এইটুকু শিওর। তার কারণ হচ্ছে তাদের যে দুটো মেন কি প্লেয়ার আলাদিন আজারে প্লাস মোহাম্মদ আলী বিমেমের, এই দুজন কিন্তু অ্যাভেলেবেল নেই। একজন তো লোনে বেরিয়ে গেছে আলাদিন, আর একজন কিন্তু টিম ছেড়ে দিয়েছে। সো এই দুজন কিন্তু কি প্লেয়ার কিন্তু নর্থ ইস্টের অ্যাভেলেবেল নেই। তো সেই ক্ষেত্রে কিন্তু যে মোহাম্মদ আবিলি বিমেমের যেখানটা খেলতো ডিফেন্সিভ মিডিও জোনে একটা ভালো কিন্তু ব্লকার ছিল, সেই জোনটায় কিন্তু নতুন প্লেয়ার কিন্তু নর্থ ইস্টে এসছে। এবার সে কতটা সেটেল হতে পেরেছে সেই জায়গাটা সব থেকে বড় কিন্তু কনসার্নিং পার্ট, কারণ মিগুয়েল ফিগুয়েরাকে আটকাতে হলে তোমার কিন্তু সেই রকম ক্যাপাবিলিটি থাকা উচিত। এটা কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে। তো দেখা যাক কি হয় কালকের ম্যাচে। আশা করি কিন্তু যথেষ্ট ভালো কিন্তু গেম হতে চলেছে। এই যে কটা ম্যাচ কিন্তু আইএসএল এর হয়ে গেল, সব থেকে হাই ভোল্টেজ ম্যাচ বা সব থেকে এন্টারটেইনিং ম্যাচ কিন্তু কালকের ম্যাচটা হতে চলেছে, কারণ দুটো টিমই কিন্তু সেম ফর্মে কিন্তু রয়েছে। একজন ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন আর একজন কিন্তু দুটো টুর্নামেন্টের ফাইনালিস্ট। সো দেখা যাক কালকের ম্যাচটা কি হয়, কে জেতে অবশ্যই। আর কালকে কিন্তু লাইভে আমি আসবো, চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যদি এতটা ভিডিও দেখে থাকো তাহলে কিন্তু প্লিজ ভিডিওটা লাইক করে দিও। তাহলে চলো ব্যাস এখানেই ভিডিওটা আমি শেষ করছি, আর বেশি কিছু বলার নেই। সো দেখা হবে তো কালকের ম্যাচে, ততক্ষণের জন্য কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা কিন্তু একটুখানি লাইক করে দিও। সো আজকের জন্য কিন্তু এইটুকুই, দেখা হবে পরের নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য শুভরাত্রি আর টাটা।